সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে প্রত্যাশা করছি অতিমারির সময়গুলোতে তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে যে যার যেখানে আছো সুস্থ আছো। একাদশ শ্রেণীর যে আমাদের সিলেবাস আছে ভিক্টোরিয়া কলেজে, সেখানে একটি বাংলা দ্বিতীয় পত্রে বাক্যতত্ত্ব বিষয়টি রয়েছে। ইতিমধ্যে তোমরা এই বিষয়ে ক্লাস পেয়েছো। যেহেতু আমাদের সিলেবাসের সীমার মধ্যে ক্লাস নেয়ার একটা বিষয় রয়েছে, তাই আজকে আমি আবার বাক্যতত্ত্বের একটি অংশ নিয়েই আলোচনা করব। আজকে উপস্থাপনায় রয়েছি আমি, মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা। আজকে আমরা শুরুতে যদি বলি, বাক্যতত্ত্বের যে বিষয়টা সেটা মূলত বাক্য নিয়ে। পৃথিবীতে এই মানব প্রজাতির যে বিশেষত্ব এবং যে গুরুত্ব এবং অনন্যতা রয়েছে, মানব সভ্যতার ইতিহাসে মানুষ যে অনন্য অনস্বীকার্য যে অবদান রেখে চলেছে, তার অন্যতম একটি কারণ হলো মানুষ কথা বলতে জানে। শুধু কথা বলতে জানে যোগাযোগ রক্ষার জন্য না, মানুষ কল্পনা করতে জানে এবং সেটা প্রকাশ করতে পারে এবং সেটি আবার লিপিবদ্ধও করতে পারে। গোছানো এবং গল্প বলার যে ক্ষমতা মানুষের রয়েছে, সেটি একটি অনন্য বৈশিষ্ট্য, অসাধারণ একটি গুণাবলী মানুষের, যেটি মানুষকে অন্যান্য সকল প্রাণী থেকে যে আলাদা করেছে, শ্রেষ্ঠত্ব দিয়েছে, তার একটি কারণ এই মানুষের কথা বলা ভাষা। ভাষার ক্ষেত্রে আমরা জানি বর্ণ রয়েছে, শব্দ রয়েছে এবং বাক্য রয়েছে। বাক্যের গঠন, বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের উৎপত্তি এবং বাক্যের যে কি কি যোগ্যতা লাগে, কি কি হলে বাক্য হবে, বাক্যের যে গুণাবলী, এসব নিয়ে অর্থাৎ বাক্য সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকেই আমরা বলছি বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বের একটি অংশ বাক্য। আমরা জানি অর্থবোধক শব্দ বা শব্দের সমষ্টিকে আমরা বাক্য বলি। পদ হবে, পদ বা পদের যে সমষ্টি রয়েছে অর্থবোধক, যেটি একটি পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করে, মনের ভাবকে প্রকাশ করে, এক বা একাধিক পদের যে সমষ্টি সেটি বাক্য। আজকে আমরা বাক্যের যে একটি সার্থক বা একটি সফল বা সার্থক বাক্যের কি কি গুণাবলী থাকা দরকার সেটি নিয়ে আলোচনা করব। একটি সার্থক বাক্য, যে কোনো বাক্য শুধুমাত্র যখন আমরা পদ কাকে বলি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন প্রতিটি শব্দকেই আমরা পদ বলছি। এই পদগুলো পরপর সাজানোর পর যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না হয় এবং ভাবগত এবং শব্দের যে শাব্দিক অর্থ রয়েছে, আবিধানিক অর্থ রয়েছে, দুটির মধ্যে যদি একটি সমন্বয় না হয়, ভারসাম্যতা সৃষ্টি না হয়, তখন সেটি বাক্য হবে না। বাক্য হওয়ার জন্য অর্থবাচকতা, অর্থবোধকতা এবং সেটি বোধগম্য হতে হবে, তবেই বাক্য হবে। তা আমরা দেখি বাক্যের একটি সার্থক বাক্যের, আমরা জানি বাক্যকে আমরা মূলত গঠন অনুসারে এবং অর্থ অনুসারে ভাগ করতে পারি। গঠন অনুসারে 3 প্রকার এবং অর্থ অনুসারে আমরা বলে থাকি 5 প্রকার বাক্য রয়েছে। তাহলে শুরুতে আমরা একটু দেখে নিব যে তাহলে 5 প্রকার হোক আর 3 প্রকার হোক, সেটি আসলে বাক্য কিনা সেটি বোঝার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য জানা প্রয়োজন। তোমরা ইতিমধ্যে জানো হয়তো যে একটি সার্থক বাক্যের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। তারপর আমরা আজকে আবার দেখে নেই সার্থক বাক্যের কি কি লক্ষণ থাকে, অথবা সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য, অথবা সার্থক বাক্যের গুণাবলী সমূহ, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। বাক্য, সার্থক বাক্যের শুরুতে যেটি প্রয়োজন সেটি হলো একটি বাক্যের আকাঙ্ক্ষা পরিপূর্ণতা ঘটাতে হবে। বাক্য তখনই হবে যদি সেই বাক্য দ্বারা শ্রোতার আকাঙ্ক্ষাটুকুর তৃপ্তি ঘটে। যদি এমন হয় যিনি বক্তা তিনি বললেন কিন্তু শ্রোতার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো না, অর্থাৎ বাক্যটির অর্থ সম্পূর্ণ হবে না,
তখন সেটি আসলে সার্থক বাক্য হিসেবে নিজেকে দাবি করতে পারবে না। যিনি বলছেন তার বাক্যটি সঠিক বা সার্থক হয়েছে, সেটি সেই বিচার করার, সেই রায় দেওয়ার ক্ষমতা নেই। ফলে বাক্য হতে হলে কি হবে? আকাঙ্ক্ষার পরিপূর্ণতা ঘটতে হবে। আকাঙ্ক্ষার যাতে মিটে যায়, যে একটি পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছেটুকু যাতে আর না থাকে, যেটি তাহলেই যদি ইচ্ছেটা যদি পূর্ণ হয়ে যায়, ইচ্ছেটা যদি পূরণ হয়ে যায়, তাহলেই বুঝতে হবে এটি একটি সার্থক বাক্যের একটি লক্ষণ অতিক্রম করতে পেরেছে সফলভাবে, সার্থকভাবে। এবার আরেকটি যোগ্যতা আমাদের দরকার, আরেকটি বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার, সেটি হচ্ছে আসক্তি। একটি সার্থক বাক্য হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য দরকার আমরা বলেছি, তাতে আকাঙ্ক্ষা থাকতে হবে। তাতে আর কি থাকতে হবে? আকাঙ্ক্ষা বলেছি আমরা যে একটি পদ শোনার পর পরবর্তী পদ শোনার যদি শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগ্রত হয়, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা, এবং সেটির পূর্ণতা প্রদান করা বাক্যের দায়িত্ব। যিনি বলছেন তিনি যদি বাক্যটাকে সার্থক করে বলতে চান বা তৈরি করতে চান, তাহলে তাকে অবশ্যই শ্রোতার আকাঙ্ক্ষাটুকু পূর্ণ করতে হবে, ইচ্ছাটুকু পূরণ করতে হবে। তারপরে যেটি প্রয়োজন সেটি হলো পদ হলো, এবং পদগুলোর যে নৈকট্য, একটি পদের পর আরেকটি পদের যে অর্থাৎ পদক্রম, যেটি যে পদের এক পদের কাছে আরেক পদ, আসক্তি শব্দের আসলে আবিধানিক অর্থ যদি আমরা বলি তাহলে বলা যায় যে নৈকট্য। এখানে কিন্তু আসক্তি নয়। আমি পরীক্ষার খাতায় আমরা যখন মূল্যায়ন করতে যাই, আমরা প্রায়ই দেখি কেউ আমরা যেটি করি আসক্তির জায়গায় আসক্তি লিখে ফেলি। এটি আসলে আসক্তি হবে না, হবে আসক্তি। তার নিচে তফলা আরেকটি হয়ে আসক্তি হয়েছে। আসক্তি মানে হচ্ছে নৈকট্য, আর আসক্তি হলে পুরো শব্দের অর্থই পরিবর্তন হয়ে যায়। আসক্তি দ্বারা বোঝায় মূলত যে কোনো একটা অভ্যাসগ্রস্ততা আসক্তি, কিন্তু সেটি না। এই আমাদের ব্যাকরণের আসক্তি মানে হচ্ছে নৈকট্য, এক পদের পর আরেক পদ, যে অর্থাৎ পদক্রমটা সঠিক রাখা, পদের এক পদের কাছে আরেক পদ বসার যে নিয়ম আছে গুণাম, সেই নিয়মটা মেনে চলাকেই আসক্তি বলা হচ্ছে। তারপরে যেটি দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো যোগ্যতা। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যের মধ্যে বা গুণাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে সেটির যোগ্যতা থাকা। ভাবগত এবং শব্দগত যে মেলবন্ধন রয়েছে সেটি যদি না হয়, তাহলে একটি বাক্য সার্থক হতে পারে না। বাক্যকে সার্থক হতে হলে শুধু পদক্রম, আমি আকাঙ্ক্ষার পূর্ণতা ঘটালাম, আসক্তিও ঠিক আছে, ব্যাকরণে যে পদের পর যে পদ বসার কথা সেটিও বসালাম, কিন্তু এমন যদি হয় এই শব্দ যে ব্যবহার করেছি বা পদ ব্যবহার করেছি, পদের অর্থের সাথে বক্তা যা বলতে চেয়েছেন বাস্তবে যেটি হয়, ভাবগত এবং আবিধানিক অর্থের সাথে যদি বাস্তবসম্মত না হয়, সত্য না হয়, তাহলে সেটি যোগ্যতা হারাবে, এবং সেই ক্ষেত্রে যোগ্যতাহীন পদযুগলকে বা পদের সমষ্টিকে বা পদকে আমরা সার্থক বাক্য অন্তত বলতে পারবো না। সার্থক বাক্য হতে হলে অবশ্যই তাকে যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতার পরিপূর্ণতা ঘটাতে হবে, এবং তখনই কেবলমাত্র তার পক্ষে সার্থক বাক্য হওয়া সম্ভব। তাহলে আমরা আবার বলি যে একটি সার্থক বাক্যের যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত অথবা গুণাবলী যাই বলি না কেন, সেটি কি বা লক্ষণ, সেটি হলো একটি সার্থক বাক্যের তিনটি লক্ষণ থাকতে পারে, বা যদি বলি একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য কয়টি, তাহলে বলবো তিনটি বৈশিষ্ট্য থাকা উচিত, অথবা একটি সার্থক বাক্যের কি গুণাবলী থাকা উচিত। জবাবে আমরা নিশ্চয়ই বলবো যে একটি সার্থক বাক্যের তিনটি গুণাবলী থাকতে উচিত, সেটি হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটি বিষয় বা তিনটি গুণ অথবা তিনটি বৈশিষ্ট্য অথবা এই তিনটি লক্ষণ থাকলেই আমরা সেই বাক্যটিকে সার্থক বাক্য বলবো। বাক্যের সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ আমরা বলে ফেলেছি ইতিমধ্যে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তাহলে এই তিনটি হলো
একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ। আকাঙ্ক্ষা কাকে বলে তাহলে আমরা একটু দেখে নেই। আকাঙ্ক্ষা বানানটা তোমরা একটু খেয়াল করবে, যেহেতু আমাদের বানানো কিন্তু এই একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের বানান একটি পাঠ্যক্রমই রয়েছে। আমরা শুধুমাত্র বানানটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার্থী হিসেবে নয়, শিক্ষার্থী হিসেবে নয়, বরং আমরা বাঙালি হিসেবে, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা এবং আমরা বাংলাতেই আমাদের যোগাযোগ রক্ষা করি বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বানানের বিষয়ে সতর্ক হওয়া আমাদের জন্য অত্যাবশ্যক এবং অতি প্রয়োজনীয় অবশ্যই। আমরা প্রত্যাশা করব আমরা এখন থেকেই বানান একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং সাধনার বিষয়ে আমরা সেই ক্ষেত্রে সতর্ক যদি থাকি, তাহলে আমরা অন্তত সহজ যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ওর সাথে যখন খ হবে না, সবসময় খিও হবে, এটা একটা নিয়ম বানানের ক্ষেত্রে। আকাঙ্ক্ষা লেখার সময় ওর সাথে খিও যুক্ত করতে হবে। আকাঙ্ক্ষা তাহলে কি বলছি দেখি আমরা একটু। আমি ভাত খেয়ে, যদি আমি বলি আমি, ঠিক আছে, আমি কর্তা বলছি, কি করব কর্ম সেটিও বলে দিয়েছি, কর্ম ভাত, কি খাবো, কি করব ভাত, কি করব খাবো। আমি ভাত খেয়ে, ক্রিয়াপদ আছে, কর্তা আছে এবং কর্ম রয়েছে, সবই আছে এবং পদক্রম যেটা সেটিও ঠিকই আছে। সমস্যা কি? সমস্যা হলো আমাদের ক্রিয়াপদের ক্ষেত্রে বাংলা ক্রিয়াপদকে আমরা ক্রিয়া নিষ্পন্নের দিক থেকে দুটি ভাগে ভাগ করে থাকি প্রধানত। সেটি হলো একটি সমাপিকা ক্রিয়া আর একটি হলো অসমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াপদ খেয়ে, এটি একটি ক্রিয়াপদ এবং ক্রিয়াপদকে যখন আমরা খেয়ে বলছি খ একার এবং অন্তস্থ অ একার বলছি, তখন কি হচ্ছে? তখন এটি অসমাপিকা ক্রিয়া হয়ে গেছে, অর্থাৎ ক্রিয়া নিষ্পন্ন হয়নি। তো ক্রিয়া নিষ্পন্ন না হলে তাহলে আরেকটি সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হবে। আমি ভাত খেয়ে, প্রশ্ন জাগে শ্রোতাকে যখন বক্তা বলবে যে আমি ভাত খেয়ে, তখন শ্রোতার মনে একটি প্রশ্ন জাগবে যে খাওয়ার পর এই যে অসমাপিকা ক্রিয়া, তারপর একটি সমাপিকা ক্রিয়ার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগ্রত হয় পরবর্তী পদটুকু শোনার জন্য, সেটাই হচ্ছে একটি বাক্যের আকাঙ্ক্ষা। যেহেতু এখানে আকাঙ্ক্ষাটির পরিপূর্ণতা পায়নি, আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেজন্য এই বাক্যটি সার্থক হয়নি। এই বাক্যের যে বৈশিষ্ট্য থাকা উচিত ছিল আকাঙ্ক্ষা, সেটি এখানে রক্ষিত হয়নি, ফলে এটি সার্থক বাক্য হয়নি। আমি ভাত খেয়ে যদি আমি বলি, তখন এটিকে আমি সার্থক বাক্য বলতে পারবো না। কেন? কারণ হচ্ছে এখানে একটি খেয়ে অসমাপিকা ক্রিয়া রয়েছে। যদি এটি সমাপিকা ক্রিয়া হতো তাহলে হয়ে যেত। যদি আমি বলতাম আমি ভাত খাই, তাহলে ঠিক আছে, সমাপিকা ক্রিয়া। কিন্তু অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য শেষ করে দিলে কি হয়? বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। ক্রিয়াপদ মানে আমরা জানি ক্রিয়াপদ কোনো কিছু করাকেই ক্রিয়াপদ, এবং সেটি যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এটিকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। তাহলে বাক্যটি কিভাবে সঠিক হবে? আমি ভাত খেয়ে স্কুলে যাব। এখানে যখন আমি ভাত খেয়ে বলছি, খেয়ার পরে অসমাপিকা ক্রিয়ার পর আমরা লক্ষ্য করি যে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, যাব কিন্তু সমাপিকা ক্রিয়া শেষ হয়ে গেছে। এই যাব দিয়ে বাক্যের যেই ক্রিয়া নিষ্পন্নের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, ফলে এটি সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে খেয়ে স্কুলে যাব। আমি ভাত খেয়ে স্কুলে যাব, আকাঙ্ক্ষার পূর্ণতা পেয়েছে, ফলে এটি একটি সার্থক বাক্য আকাঙ্ক্ষার দিক থেকে বলা যায়। এবারে আসো আমরা পরবর্তী অংশে যাই। আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা বাক্যে পরবর্তী পদ শোনার ইচ্ছেকে আকাঙ্ক্ষা বলে। এক কথায় যদি আমরা বলি যে আসলে আকাঙ্ক্ষাটা কি, তাহলে আমরা বলতে পারি আকাঙ্ক্ষা হলো বাক্যে পরবর্তী পদ শোনার ইচ্ছেকে আকাঙ্ক্ষা বলে। আমরা এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে শব্দ যখন অভিধানে রয়েছে তখন সেটি হলো, আমরা বলছি তাকে শব্দ। বর্ণ বা বর্ণের যে সমষ্টি যার একটি অর্থ আছে, সেটি যখন
অভিধানে থাকে তখন আমরা শব্দ বলি, যখন এটি বাক্যে ব্যবহৃত হয়ে যায় তখন তাকে আমরা পদ বলি। যেহেতু এটি বাক্যের প্রশ্ন, অতএব সেটিকে আমরা শব্দ না বলে পদ হিসেবে চিহ্নিত করব। বাক্যের পরবর্তী একটি পদের পর পরবর্তী পদ শোনার ইচ্ছেকে আকাঙ্ক্ষা বলে। তাহলে আমরা বুঝলাম যে আকাঙ্ক্ষা কি জিনিস। এবার আমরা দেখি তারপরের অংশটা। আসক্তি, আমি সে আগেও বলেছি যে আমাদের একটু বানান সতর্কতার প্রয়োজন রয়েছে। আসক্তি বানানে তফলা দিয়ে তারপর রস্বইকার, আসক্তি, আসক্তি নয় কিন্তু আসক্তি। এখানে এক হয়ে গেছে, যদিও শেরে বাংলা যদি আলাদা হতো, যাই হোক সেটি আমাদের কর্তাটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এখানে কি হয়েছে, শেরে বাংলা ঠিক আছে, মহান ছিলেন নেতা। এখানে বাক্যের যে পদক্রম, কোন পদের পর কোন পদ, এখানে আমরা দেখতে পাচ্ছি পদক্রমটা ঠিক নেই। এখানে আমরা কোনো নতুন শব্দ, আমরা আকাঙ্ক্ষার ক্ষেত্রে দেখেছি আমরা নতুন পদ যুক্ত করেছি, ক্রিয়াপদ যুক্ত করেছি, কর্ম যুক্ত করেছি, কিন্তু দ্বিকর্মক ছিল এবং এখানে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দুটোই ছিল আকাঙ্ক্ষার ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের নতুন কিছু যুক্ত না করাতে হবে না বাক্যটিকে সার্থক করার জন্য। তথাপি নতুন পদের প্রয়োজন নেই, অভাব নেই, তারপরেও বাক্যটি সার্থক হতে পারেনি, একটি সফল বাক্যের লক্ষণেতে নেই। কি নেই, আসক্তিটুকুর ঘাটতি রয়েছে। আমাদের যে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, তোমরা উচ্চ মাধ্যমিকের পরেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে, সেখানে বাক্য থেকে যখন প্রশ্ন হয় তখন কখনো কখনো দিয়ে দেওয়া হয় একটি বাক্য এবং বলা হয় যে এই বাক্যে কোন যোগ্যতার বাক্য, একটি সার্থক বাক্য হিসেবে এটি কিসের ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, অসম্পূর্ণতা যেটুকু আছে সেটি কি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা না বর্ণের বা অন্য কোনো কিছু দেয়া হয়, যে কিসের অভাবে বাক্যটি সার্থক হয়নি অথবা নিচের কোন বাক্যটি সার্থক। এই দুটি কাজ করার জন্য আমাদের বাক্যের অথবা সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা প্রয়োজন, সেটি যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের পক্ষে সহজ হয় যে সার্থক বাক্য বা একটি সঠিক বাক্য খুঁজে বের করা, অথবা আরেকটি কাজ করা যে একটি বাক্যে কি ভুল হয়েছে সেটি আমরা তখন চিহ্নিত করতে পারবো। যদি আমাদের এই ধারণাটুকু থাকে যে আসলে সার্থক বাক্য হতে হলে কি কি গুণাবলী থাকতে হবে, সেটি জানলেই আমরা একটি বাক্যের সফলতা, সঠিক বাক্য এবং সফল বাক্য যেমন চিহ্নিত করতে পারবো, তেমনি একটি ভুল বাক্যের অসফল বাক্য কেন অসফল হয়েছে সেটিও বলতে পারবো। এখানে শেরে বাংলা মহান ছিলেন নেতা, এখানে আকাঙ্ক্ষার ঘাটতি হয়নি, যে পদগুলো থাকা দরকার সবগুলো পদই রয়েছে, তাহলে এখানে ঘাটতিটা কিসের হলো, এখানে আসক্তির অভাব হয়েছে। আসক্তি সংকটের কারণে, অর্থাৎ পদক্রম যেটি হওয়া দরকার ছিল সেটি না থাকায়, সঠিক পদক্রম মেনে না চলায় বাক্যটি সফল হয়নি। তাহলে কি হবে, সফল বাক্যটি কি হবে দেখে নেই আমরা। শেরে বাংলা আমরা কিন্তু কোনো নতুন পদ এখানে আমদানি করিনি, নতুন করে এখানে যুক্ত করিনি, যে পদগুলো ছিল সবগুলো এখানে সেই পদগুলোই রেখে দিয়েছি। তারপরেও আগের প্রথম বাক্যটি সঠিক ছিল না, পরেরটি সঠিক হয়েছে। কেন হয়েছে, কারণ শেরে বাংলা মহান ছিলেন নেতা, আসক্তির অভাব আছে। শেরে বাংলা মহান নেতা ছিলেন, যখন আমরা বলছি বাংলা বাক্যের যে পদক্রম রয়েছে, পদবিন্যাস রয়েছে, তার সাথে ইংরেজি বাক্যের একটু ব্যতিক্রম আছে। বাংলা বাক্যে আমরা কর্তা বলছি, ইংরেজিতেও কর্তা ব্যবহার হয়। তারপরে যেটি হয় যে ক্রিয়াপদ ইংরেজি বাক্যের শেষে বসে না সাধারণত বোধক বাক্যে, কিন্তু বাংলায় সেটি নয়, বাংলায় ক্রিয়াপদটি শেষে বসে। ফলে শেরে বাংলা মহান নেতা ছিলেন, সেটি হবে আসক্তির পরিপূর্ণতা হয়েছে। আসক্তির যে বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সফল বাক্যের জন্য আসক্তির যে দরকার, পদক্রম পদবিন্যাসের যে সঠিক কথা রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে বাংলা বাক্যের যে পদক্রম রয়েছে সেটি অনুসারে শেরে বাংলা মহান নেতা ছিলেন
এতে আসক্তির ঘাটতি পূরণ হয়েছে, ফলে এটি একটি সার্থক বাক্য হয়েছে। যদি আমরা শেরেবাংলা মহান ছিলেন নেতা বলি, এখানে সবই ঠিক আছে, শুধু আসক্তির ঘাটতির কারণে প্রথম বাক্যটি সফল হতে পারেনি। তাহলে আমরা বুঝতে পারছি আসক্তি কি। আরেকটি উদাহরণ আমি দেখি, চাহি আমি ভুবনে না মরিতে সুন্দর। যখন আমরা এটি বলি তখন আসলে কি হয়, এটি থেকে কবিতার অর্থ আমরা, এটি একটি কবিতার বিখ্যাত কবিতার পংক্তি, কিন্তু পংক্তি হলো কবিতার ভিন্ন ভিন্ন অর্থ থাকে, কবি কি অর্থে এটি ব্যবহার করেছেন, পাঠক কি অর্থে এটিকে নিবে, সেটি তার নিজের ব্যাপার। তারপরও যদি আমরা এখানে আসক্তির কথা বলি তাহলেও বলতে হয় এখানে আসক্তির ঘাটতি রয়েছে। কি হবে তাহলে? এখানে আসক্তির ঘাটতি আছে, এটি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সেটি হওয়া দরকার ছিল। যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যোগ্যতা একটি সার্থক বাক্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বাক্যের যোগ্যতা থাকা, যোগ্যতাটুকু কি? হাতি আকাশে উড়ে। যখন আমরা বলছি হাতি আকাশে উড়ে, এখানে আকাঙ্ক্ষার পরিপূর্ণতা আছে এবং আসক্তি যেটুকু সেটিও ঠিক আছে। কে উড়ে? হাতি উড়ে। কোথায় উড়ে? আকাশে উড়ে। কি করে? উড়ে। সবই তো ঠিক আছে এবং পদক্রম যেভাবে হওয়া উচিত বাংলায় সেটিও ঠিক আছে। তাহলে বাক্যটি সফল হলো না কেন? এটি একটি ভুল অসফল বাক্যের উদাহরণ। হাতি আকাশে উড়ে, তাহলে এটি সফল বাক্য কি হবে? এখানে হাতিকে আমরা সচরাচর জানি, সচরাচর না, আমাদের কল্পকাহিনী যখন সেটি ভিন্ন বিষয়, কিন্তু যখন আমি বাস্তবে কথা বলছি, অন্যের সাথে যখন আমি কথা বলছি, যোগাযোগ স্থাপন করছি, আমার মনের ভাব ব্যক্ত করছি, তখন আমি আবিধানিক অর্থ এবং ভাবগত অর্থ এবং তার বাস্তবিক প্রেক্ষাপটকে ছেড়ে ভিন্ন একটি কথা বলতে পারি না। যদি সে তা বলে থাকি তাহলে যেটি হবে, যোগ্যতার ঘাটতি দেখা দিবে, ফলে বাক্যটি সফল হবে না। এখানে তাই হয়েছে। হাতি আকাশে উড়ে এই পদযুগল দ্বারা যেটি করা হয়েছে, আকাঙ্ক্ষা ঠিক রাখা হয়েছে, আসক্তিও ঠিক রাখা হয়েছে, আসক্তি মেনে চলা হয়েছে, কিন্তু যোগ্যতার ঘাটতি পড়ে গেছে। কারণ হাতি আকাশে উড়তে পারে না। যদি এখানে বলা হতো পাখি আকাশে উড়ে, বাক্যটি সঠিক হতো, কিন্তু হাতি আকাশে উড়ে যখন আমরা বলছি তখন আমরা ধরেই নিতে পারি বাক্যটি ধরে নেওয়ার একটি ভুল অসফল একটি বাক্য হয়েছে। এই অর্থে এই দৃষ্টিকোণ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে এটি একটি অসফল? যোগ্যতার দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি অসফল হয়েছে। তাহলে সঠিক কি হবে? পাখি আকাশে উড়ে, এটি যখন বলবো আমরা একই জিনিস, কিন্তু আমরা হাতির জায়গায় যখন পাখি বসাচ্ছি তখন বাক্যটি সফল হয়েছে। সফল বাক্যের জন্য ভাবগত এবং আবিধানিক অর্থ এবং ভাবগত অর্থের একটি মিল বন্ধন থাকা দরকার। ব্যবহারিক জীবনের সাথে আমাদের আবিধানিক এবং ভাবগত দিকের শাব্দিক মিল, পদযুগলের যে মিল বন্ধন, সেটি না থাকলে যোগ্যতার ঘাটতি দেখা দেয়। কি কি কারণে আমাদের যোগ্যতার সমস্যাটুকু হয়? যোগ্যতার যে সকল সমস্যা হয়, একটা উপমার ভুল প্রয়োগে আমাদের একটি বাক্য যোগ্যতা হারায়, দুর্বোধ্যতা, কঠিন সংস্কৃত এবং তৎসম শব্দ এবং বাংলা শব্দ ইংরেজি শব্দ মিলিয়ে জগা খিচুড়ি করে আমরা যদি করি, যদি সেটি শ্রোতার মনে দুর্বোধ্য হয়, শ্রোতা যদি বুঝতেই না পারে, তাহলে বুঝতে হবে বাক্যটি তার যোগ্যতা হারিয়েছে। যদি উপমা রয়েছে তুলনা করা, আমরা যখন তুলনা করি সেটি যদি ভুল প্রয়োগ হয়ে থাকে, তুলনাটুকু যদি ভুল হয়ে থাকে, তাহলে সেটিকে আমরা যোগ্যতার ঘাটতি রয়েছে বলবো এবং সেটিকে একটি অসফল বাক্য বলবো। বাহুল্য দোষ। বাহুল্য দোষ বলতে একই কথা বারবার বলা প্রয়োজন। কিছু ধনাত্মক শব্দ রয়েছে আমাদের, সেই ধনাত্মক শব্দগুলো ছাড়া যদি আমরা অপ্রয়োজন, যেমন যদি বলি সকল বালকেরা,
তখন এটি প্রয়োজন নেই। যখন আমরা সকল বলছি তখন বালক বললেই সকল বালক, তখনই সেটি সঠিক হয়ে যায়। সকল শিক্ষার্থীরা বলার দরকার নেই, সকল শিক্ষার্থী, কারণ সকল দিয়ে বহুবাচক বোঝাচ্ছে, অথবা শিক্ষার্থীরা। এই বাহুল্য দোষ শব্দের পদের বিশেষ করে বাক্যকে যোগ্যতাহীন করে তোলে। যোগ্যতার জন্য দুর্বোধ্যতা দূর এড়িয়ে চলতে হবে। উপমার ভুল প্রয়োগ করা যাবে না। বাহুল্য দোষ থেকে বাক্যকে রক্ষা করতে হবে। বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারাগুলো আমাদের একটি বাংলা ভাষার একটি সম্পদ। পৃথিবীর অনেক ভাষাতেই রয়েছে সুগঠিত এবং সার্থক যে সকল ভাষা রয়েছে, সমৃদ্ধ ভাষা রয়েছে, তাদের বাগধারা রয়েছে। বাংলা ভাষায়ও রয়েছে, যেহেতু একটি সমৃদ্ধ ভাষা বাংলা। এগুলো হাজার বছরের সংযোজন, সংস্কার, পরিবর্তন, সংকোচনের মধ্য দিয়ে এগুলো আজকের এই রূপ পেয়েছে। কারণ এই বাগধারার শব্দ যদি আমরা পাল্টে দিই, তাহলে সেটি পাল্টে দিয়ে যদি নতুন শব্দ যোগ করে আমরা বাক্য গঠন করি, সেক্ষেত্রে বাক্যটি যোগ্যতা হারাবে। গাছে কাঁঠাল গুফে তেল যদি আমরা বলি, আমরা জানি এটি সঠিক, আলসেমি বোঝায়। কিন্তু যদি বলি গাছে কাঁঠাল মাথায় তেল, তাহলে এই শব্দ পরিবর্তনের জন্য বাগধারার যে পরিবর্তন করা হলো শব্দ পরিবর্তন দ্বারা, তাহলে বাক্যটি যোগ্যতা হারাবে। ওই ধরনের কোনো বাগধারা যদি আমরা ব্যবহার করি যেখানে আমরা নিজেরা শব্দ পরিবর্তন করে দিব, কারণ এই বাগধারাগুলো হাজার বছরের একটি অর্জন। শব্দগুলো চাইলে আমরা, কারণ হাজার বছর ধরে এগুলো পরিবর্তন সংস্করণের মধ্য দিয়ে আজকের এই রূপ পেয়েছে, একটা অর্থ দাঁড়িয়ে গেছে, স্বতঃসিদ্ধ অর্থ। এটি না পাল্টানোই ঠিক কাজ হবে। গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ আমরা জানি সাধুচলিত ভাষার মিশ্রণ। সাধুচলিত বলতে তৎসম শব্দের সাথে অপ্রয়োজনীয় তৎসম শব্দ কিছু আছে যেগুলোকে আমরা বাংলা ভাষায় আত্মীকরণ করে নিয়েছি, কিন্তু যেগুলোর বাংলা শব্দ রয়েছে, প্রতিশব্দ রয়েছে, সহজ শব্দ রয়েছে, সেগুলোকে এড়িয়ে যদি আমরা তৎসম বাংলার মিশ্রণ ঘটাই, সংস্কৃত এবং বাংলার মিশ্রণ ঘটাই, অথবা সাধু ও চলিতের মিশ্রণ করি, তাহলে সেটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট হবে। সেই ক্ষেত্রে বাক্যটি তার যোগ্যতা হারাবে। সর্বশেষ যেটি বলতে হয় সেটি হলো রীতিসিদ্ধ অর্থবাচকতা, অর্থাৎ একটি পদের বা বাক্যের যে অর্থ থাকা প্রয়োজন সেই অর্থের সাথে, অর্থাৎ রীতি মেনে যে অর্থটুকু থাকা উচিত ছিল সেটি যদি ভঙ্গ হয়, তাহলে তাকে সার্থক বাক্য বলা যাবে না, সফল বাক্য বলা যাবে না। এবং সেই ক্ষেত্রে যে সমস্যাটি হয়েছে বলতে হবে সেটি হলো বাক্যটিতে যোগ্যতার ঘাটতি হয়েছে। এটি হলো একটি অসফল বাক্য হতে হলে, সফল বাক্য হতে হলে, সার্থক বাক্য হতে হলে তার রীতিসিদ্ধ অর্থবাচকতা মেনে চলতে হবে। রীতিসিদ্ধ অর্থবাচকতা যদি না মানা হয়, তখন আমরা বাক্যটিকে সফল বা সার্থক বাক্যের বৈশিষ্ট্য সম্পন্ন বাক্য বলতে পারবো না। বলতে হবে এই বাক্যে রীতিসিদ্ধ অর্থবাচকতা তথা যোগ্যতার ঘাটতি রয়েছে। যোগ্যতার বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি। আবার বলে নেই যোগ্যতার ঘাটতি কেন কেন হয়। একটি সার্থক বাক্যে দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার পরিবর্তন, গুরুচণ্ডালী দোষ এবং রীতিসিদ্ধ অর্থবাচকতা, এসব কারণে একটি বাক্য তার যোগ্যতা হারায়। আমরা এবার দেখে নেই একটু ভাব প্রকাশের দিক থেকে। আমরা বলছি বাক্য 5 প্রকার কি কি: বিবৃতিমূলক বাক্য, প্রশ্নসূচক বাক্য, আদেশমূলক বাক্য, ইচ্ছামূলক বাক্য এবং বিস্ময়সূচক বাক্য। এটি হলো ভাব প্রকাশের দিক থেকে, অর্থাৎ অর্থের দিক থেকে বাক্যকে আমরা এই 5 ভাগে ভাগ করি। তাছাড়া গঠনের দিক থেকে আমরা সরল, জটিল এবং যৌগিক বাক্য আমরা বলে থাকি। এই 3 প্রকার বাক্য রয়েছে গঠন অনুসারে। আজকে আমরা তোমাদের আর কাজ দিচ্ছি না, প্রত্যাশা থাকবে তোমরা গঠন অনুসারে যে বাক্য 3 প্রকার সেটি একটু পড়বে, এবং যারা এই ক্লাসটি দেখছো আজকে তারা আমাকে মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জারে তোমরা যারা আমার সাথে অ্যাড রয়েছে তারা, এবং যারা অ্যাড নও তারাও আমাকে
তোমরা বাক্যকে একটি সার্থক বাক্যের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সেগুলোর 3টি করে উদাহরণ, আকাঙ্ক্ষা ভুল উদাহরণ, আকাঙ্ক্ষার ঘাটতি রয়েছে, আসক্তির ঘাটতি রয়েছে, যোগ্যতার ঘাটতি রয়েছে, এমন 3টি করে মোট 9টি বাক্য লিখে আমাকে তোমরা মেসেঞ্জারে সেন্ড করতে পারো। আজাদ কালাম AZADKALAM আজাদ কালাম এই মেসেঞ্জার আইডিতে তোমরা 9টি বাক্য লিখে ভুল বাক্য, আসক্তির ঘাটতি, আকাঙ্ক্ষার ঘাটতি এবং যোগ্যতার ঘাটতি রয়েছে এমন 9টি বাক্য 3টি করে লিখে আমাকে সেন্ড করতে পারো আজাদ কালাম এই মেসেঞ্জার আইডিতে। আজকে এই পর্যন্ত। সকলে সাবধান থাকবে, অবশ্যই ভালো থাকবে প্রত্যাশা থাকলো। সদা শুভ কামনা রইল তোমাদের সকলের জন্য। ধন্যবাদ।